আমরা সবাই রিয়াদের বন্ধু, আমরা সবাই ওর সাথে দেখা করতে এসেছি। ও, তোমরা সবাই এখানে বসো, দাঁড়িয়ে আছো কেন? সমস্যা নেই আন্টি। রিয়াদ কোথায়? কলেজে যাচ্ছে না কেন? হৃদয় ঘুমাচ্ছে। জানি না বাবা, কয়দিন ধরে ঘর থেকে বের হচ্ছে না, জানি না কি হয়েছে। জিজ্ঞেস করলে বলে ভালো রাখছে না। তোমরা সবাই কি হৃদয়ের বন্ধু? তখন নিধি বলল, আমি বাদে সবাই বন্ধু। ও, কিন্তু তুমি ছাড়া কেন? আরে মা, আমি আপনার ছেলের হবু বউ। নিধির কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেলে আর মা অবাক হয়ে যায়। তারপর মা বলল, কি বলছো তুমি? আমার ছেলের হবু বউ মানে? আমার ছেলে তো কোনো মেয়ের সাথেই কথা বলে না। তখন আরশি বলল, আন্টি, হৃদয় আমাদের সাথে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না ঠিক, কিন্তু নিধি আর হৃদয় দুজন দুজনকে ভালোবাসে। হৃদয় রীতির সাথে রাগ করে কলেজে যাচ্ছে না, তাই আমরা সবাই আসলাম। ও, তাইলে এই ব্যাপার। কিন্তু একটা জিনিস মানতে হবে, আমার বৌমা কিন্তু দেখতে মাশাআল্লাহ পরীর মতো। আর আমার ছেলের চয়েস আছে বলতে হবে। নিধি এটা শুনে লজ্জা পেয়ে যায় আর নিজেকে সামলে নিয়ে বলে, মা, হৃদয়ের রুমটা কোন দিকে? আমাকে একটু বলবেন, একটু চালিয়ে আসি। ওই যে ওইটা, ইচ্ছে মতো ধুলাই করিও, সারাদিন শুধু ঘুমায়। তারপর নিধি আমার রুমে আসে আর বাকিরা মায়ের সাথে বসে আড্ডা দিতেছে। মা তাদের নাস্তা দেয়, এদিকে আমি ঘুমাচ্ছি। তখন নিধি এসে আমার গায়ের উপর পানি ঢেলে দেয় আর আমি পানি পড়ার সাথে সাথে লাফ দিয়ে উঠে যাই। আর উঠে দেখলাম নিধি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর এটা দেখে আমি ভূত দেখার মতোই চমকে উঠি। তাই চোখে হাত দিয়ে মুছে দেখি এটা বাস্তব কিনা। চোখ মোছার পর আবার দেখি নিধি সত্যি সত্যি দাঁড়িয়ে আছে। তারপর আমি বলতে লাগলাম, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে কেন? কেন, কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এখানে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই আসছি। আর এত বেলা করে ঘুমাও কেন? আর কলেজে যাচ্ছ না কেন? কলেজে গিয়ে কি করবো? কলেজে গেলে তো আপনার সাথে যেতে হবে। আর আপনি সামনে আসলে আপনার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, আর সেটা আপনার বিরক্ত লাগে। তাই যাতে বিরক্ত না হন তাই যা। এখন আমার দিকে তাকিয়ে থাকতে পারবে? আমি কিছু বলবো না। কাল থেকে কলেজে যাবে। না, আমি আর এই কলেজে পড়বো না, অন্য কোথাও পড়বো। আর আমি চাই না কাউকে ডিস্টার্ব করতে। আসলে সেদিন কলেজ থেকে এসে বাবাকে বলছি আমি আর এই কলেজে পড়বো না, যাতে নিধির সামনে যেতে না হয়। কি? কলেজে পড়বে না মানে তুমি? এই কলেজে না পড়লে আমার কি হবে? আপনার কি হবে মানে? আপনার তো ভালোই হবে, আর কেউ আপনাকে বিরক্ত করবে না। এইভাবে সারা জীবন আমার দিকে তাকিয়ে থাকতে পারবে না? পারবে না সারা জীবন আমাকে আগলে রাখতে? ভালোবাসো, এই কথাটা বলতে পারতে আমাকে। এইভাবে বাসার ভিতর বসে থেকে কি আমার মন জয় করতে পারবে? এতদিন না হয় আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারি নাই। একবারও কি আমাকে বোঝানোর চেষ্টা করেছো যে তুমি আমাকে ভালোবাসো? আমি বলছি, তাই তুমি আমার দিকে তাকাবা না? কলেজে না গিয়ে বাসায় ঘুমাচ্ছ। সেদিন তোমাকে কথাটা বলে আমি নিজেই তোমার কাজকর্মগুলো মিস করতে থাকি। বাসার নিচে দেখি তুমি হাসছো কিনা, কিন্তু তুমি কলেজে না গিয়ে বাসায় বসে আছো। একটা বার বলতে পারতে তুমি আমাকে ভালোবাসো? কথাগুলো শুনে আমি অবাক হয়ে যাই, নিজের কানকে বিলিভ করতে পারছিলাম না। এটাই কি সেই নিধি যে আমাকে বললো তাকে ডিস্টার্ব না করতে, আর সেই কিনা আমাকে এতদিন মিস করেছিল? কিন্তু আমাকে মিস করার কারণে কি নিধি আমাকে ভালোবেসে ফেললো? এগুলো ভাবতেছি মনে মনে। আমি চুপ করে আছি দেখে নিধি আবার বলল, এখনো কি চুপ করে থাকবে? কলেজে না হয় ভয় বলতে পারো নাই, এখন তো আমি তোমার সামনে। আর এখানে আমি ছাড়া কেউ কথাটা বলবে না। কি কথাটা বলবো? তুমি কথাটা আজকেও বলবে না? আমি বুঝতে পারছি না সত্যি কি কথা। তোমাকে কিছু বলতে হবে না, আমি বোঝাচ্ছি। এটা বলার সাথে সাথে নিধি যা করলো তা দেখে তো আমি অবাক। নিধি হঠাৎ করে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া আটকে দিল, আর আমি চোখ বড় বড় করে নিধির দিকে তাকিয়ে আছি। আর নিধি ঠোঁটে কিস করতেই থাকে। এভাবে 5 মিনিট কিস করার পর নিধি আমাকে ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি হাঁপাতে লাগলাম, আর নিধিও হাঁপাতে লাগলো। তারপর আমি নিধিকে বললাম, এই আপনি আমাকে কিস করলেন কেন? এখন আমি সবাইকে মুখ দেখাবো কি করে? আমার ইজ্জত নিয়ে নিলেন। ওই, একদম ন্যাকামি করবা না। কিস করেছি, বেশ করেছি। এটা আমার জিনিস, আমার ইচ্ছা হলেই করব। আপনার জিনিস মানে? আর আপনি আমার বাসায় আসছেন কেন? আর আপনাকে আমার বাড়ির ঠিকানা দিল কে? তোমার বন্ধুরা আমাকে এখানে নিয়ে আসছে, ওরা সবাই এসেছে। কেন আসলেন এখানে? ও মা, আমার বাড়িতে আমি আসবো না তো কে আসবে?
আপনার বাড়ি মানে কিছুই তো বুঝতে পারছি না। তখন থেকে কি সব উল্টো পাল্টা কথা বলতেছেন, একটু বোঝাইয়া বলেন। এটা শোনার পর নিধি আমার কাছে এসে আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো। সাথে দেখলাম কান্না করতেছে। তারপর কান্না করতে করতে আমার বুকে মাথা রেখে বলল, এখনো কি বলবে না তুমি আমাকে ভালোবাসো? আরে মারছেন কেন আর জড়িয়ে ধরছেন কেন? আমি আপনাকে কেন ভালোবাসতে যাবো বলেন? কথাটা শোনার পর নিধি আমার বুক থেকে মাথা তুলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি কি তুমি আমাকে ভালোবাসো না? তাহলে তোমার বন্ধুরা যা বলছে তার সব মিথ্যা। কি বলছে আমার বন্ধুরা? তুমি আমাকে কলেজের প্রথম দিন দেখার পর থেকে ভালোবাসছো, আর এতদিন তুমি পিছনে পড়ে থাকতে শুধু আমাকে ভালোবাসো এটা বোঝাতে। কথাগুলো বলতে বলতে নিধির চোখের পানি অনবরত পড়তে আসে। আর এটা দেখে আমার বুকের বাম পাশে স্যাত করে উঠলো। তারপর বললাম, আরে ওরা মনে হয় তোমার সাথে মজা করতেছে, আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? ঠিক আছে, তোমাকে কিস করার জন্য সরি, আর তোমাকে তোমার বাসায় এসে ডিস্টার্ব করার জন্য সরি। এটা বলে নিধি রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। আর তখনই আমি নিধির হাত ধরে ফেলি আর বললাম, কোথায় যাচ্ছ? বাড়িতে চলে যাব। আর এখানে থেকে কি করব? কেন, তোমার ঠোঁটের মিষ্টি খাওয়াবে আবার? তোমাকে কেন খাওয়াবো? আমি তো তোমার কেউ না। কে বলছে কেউ না? তুমি আমার কলেজার টুকরা। আমি তোমার কেউ না, আর আমার হাত ধরছো কেন? ভালোবাসি তাই। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই আসছো। আর না হলে কি আমি কলেজে যাচ্ছি না দেখে তুমি আমার খোঁজ করতে আসছো? মনে মনে বললাম। তারপর বললাম, ঠিক আছে, যখন ভালোই বাসো না তাইলে চলে যাও, আর বাধা দেবো না। আর আমি না হয় অন্য কোনো মেয়েকে খুঁজে নেব। এটা বলার সাথে সাথেই নিধি এসে আমার কলার ধরে বলল, কি বলো তুমি? আমার সামনে অন্য মেয়ের নাম নেওয়া? হ্যাঁ, তুমি শুধু আমাকে ভালোবাসবে, আর কারোর দিকে তাকালে তোমার খবর আছে। তুমি তো আমাকে ভালোবাসো না, আর আমি সিঙ্গেল, থাকতেও পারবো না, অন্য কারোর সাথে প্রেম করব। এটা বলার সাথে সাথে নিধি আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। তারপর নিধি আমার উপর উঠে বসলো। তারপর বুকে কিল ঘুষি মারতে মারতে বলল, কি বললো তুমি? অন্য মেয়ের সাথে প্রেম করবা তাই না? তা আমি কখন হতে দিব না, কখনো না। কেন, আমি অন্য মেয়ের সাথে প্রেম করলে তোমার এত ফাটছে কেন? তারপর নিধি আমাকে জড়িয়ে ধরে বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি, তাই। কেন বুঝতেছো না? তুমি তো বললে আমাকে ভালোবাসো না, আর ওই দিন তো বললে আমার কারণে তোমার ডিস্টার্ব হয়। তাহলে হঠাৎ আমাকে ভালোবাসার কারণ কি? হ্যাঁ, সেদিন বলেছিলাম তোমার তাকিয়ে থাকা আমার ডিস্টার্ব হয়, কিন্তু যখন তুমি কলেজে যাও না তখন সেগুলো খুব মিস করি। আর আমি মনে করেছিলাম হয়তো তোমাকে প্রতিদিন দেখি, তাই হঠাৎ দেখতে না পেয়ে এমন হচ্ছে। কিন্তু না, আমার তোমার কথা সব সময় মনে পড়ে। তখন আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। গতকাল যখন তোমার বন্ধুদের কাছে তোমার কথা জিজ্ঞেস করি, তখন আরশি তোমার ব্যাপারে আমাকে সব খুলে বলে। কেন তুমি আমার বাসার সামনে যাও, কেন আমার দিকে চেয়ে থাকো, সেগুলো করার কারণ তুমি আমাকে ভালোবাসো। আর ভয়ে তুমি আমাকে বলতে পারো নাই, তাই আমি নিজেই তোমাকে ভালোবাসি এটা বলতে আসছি। নিধির কথাগুলো শুনে খুশি হয়ে গেলাম, কারণ নিধি আমাকে ভালোবাসে তাই। আর মনে মনে হারামিগুলোকে ধন্যবাদ দিতেছি। আমার হারামিগুলো নিধিকে আমার কাছে এনে দিল। তারপর নিধিকে বললাম, তার মানে এটা বলতে চাইছো তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, অনেক বেশি ভালোবাসি। প্লিজ হৃদয়, আমাকে মাফ করে দাও এতদিন তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমাকে কষ্ট দেওয়ার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি দিবে বলো, আমি রাজি আছি। বেশি কিছু করতে হবে না, তখন যেটা দিছো সেটা আবার দাও। কি দিছি? ওই যে ওইটা। না না না, আমি করতে পারবো না, আমার লজ্জা করে। তখন লজ্জা করে নাই, যখন হুট করে আমাকে কিস করছো। আর এখন লজ্জা করতেছে, থাক, লাগবে না। এটা বলে নিধিকে আমার উপর থেকে নামিয়ে খাট থেকে নামতে যাচ্ছিলাম, তখন নিধি পেছন থেকে কলার টান মেরে ফেলে দিয়ে আমার উপর উঠে ঠোঁট জোড়া দখল করে নিল। এইবার আমিও নিধির সাথে রেসপন্স করছি। এভাবে 8 মিনিট থাকার পর দুজনে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলাম। আর নিধি আমার ডান হাতে ভর করে শুয়ে জড়িয়ে ধরে আছে। এইভাবে অনেকক্ষণ থাকার পর নিধিকে বললাম, অনেকক্ষণ তো হলো, এখন নিচে চলো না, না হলে সবাই কি না কি মনে করবে। আর একটু তোমাকে জড়িয়ে ধরে থাকি না। আরে অনেক ধরেছো, এখন নিচে চলো, না হলে সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর নিধিকে নিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি হারামিগুলো সবাই মায়ের সাথে বসে গল্প করছে,
আর আমাদের দেখে হারামিগুলো দেখে সবাই মুচকি মুচকি আসতেছে। আমাদের দুজনকে খেয়াল করে তখন মা আমাকে বলল, হৃদয়, বৌমা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তোর বাবাকে বলে তোদের বিয়ে ঠিক করব। কথাটা শুনে তো আমার মনে হলো আকাশ থেকে বললাম। তারপর মাকে বললাম, মা কি বলছো তুমি? মাথা ঠিক আছে? তোমার আর বৌমা পেলে কোথায়? আমার মতো ঠিক আছে। নিধি আমাকে সব কিছু বলেছে যে তোরা দুজন দুজনকে ভালোবাসিস, আর নিধির সাথে রাগ করে এতদিন কলেজে যাচ্ছিস না, আর এখন বলতেছিস বৌমা কোথায়। নিধি হচ্ছে আমার বৌমা। কথাগুলো শুনে আমি অবাক। মাকে তো সব বলে দিল, আর এখন তো নিধি আমাকে ভালোবাসে, আর এখন বৌমা বললে সমস্যা নেই। এসব ভাবতেছি আর নিধির দিকে তাকিয়ে দেখি লজ্জায় মাথা নিচু করে আছে। তারপর মা উঠে চলে গেল, সাথে নিধিকেও নিয়ে গেল। তারা চলে যাওয়ার পর আমি আমার বন্ধুদের সবাইকে বললাম, আরশি, আইমান, সানি, সারিয়া, নিধির হঠাৎ কি হলো যে আমার বাসায় এসে আমাকে ভালোবাসে সেটা বললো? আর যদি ভালোবাসতো তাইলে এতদিন বলে নাই কেন? তখন আরশি বলল, তুই যে কদিন কলেজে যাস না সে কদিন রীতি তোকে দেখতে নামবে পাগলের মতো খোঁজে তোকে, আর সবসময় অন্য মানুষকে কি যেন ভাবে। আর আমরা যখন আড্ডা দিই তখন রীতি চুপচাপ বসে থাকতো, কোনো কথা বলতো না। তারপর গতকাল তোকে দেখতে না পেয়ে আমাদের জিজ্ঞাসা করছিল। তারপর আমরা, তুই যে দিদিকে ভালোবাসিস আর রীতির সেদিন কথাগুলো শুনে তুই কলেজে যাচ্ছিস না, এগুলো সব খুলে বলি। তারপর রীতি এই কয়েকদিনে তোকে ভালোবেসে ফেলেছে সেটা আমাদের বলে, আর তোর সাথে দেখা করতে তোর বাসার ঠিকানা বলতে বলে। তাই আমরা রীতিকে নিয়ে তোর বাসায় আসলাম। মেয়েটা তোকে সত্যি ভালোবাসে হৃদয়, মেয়েটাকে আর কষ্ট দিস না। ওই সেমরি, এটা কেন বললি? ওকে কেন কষ্ট দেবো? কখনো কষ্ট দেবো না। চোখ থেকে এক ফোঁটা চোখের জল পড়তেই দেবো না। তোদের সামনে কথা দিলাম। দোস্ত, এগুলো তোর নিধিকে বলছিস? এখন আমাদের সবাইকে ট্রিট দিতে হবে। কেন কেন আমি প্রেম করবো নিধির সাথে? তোদের কেন ট্রিট দেবো? হারামি, তো তোর ছ্যাঁচড়া কেন? আমরা না হলে তুই নিধির সাথে জীবনেও রিলেশন করতে পারতি না? কেন তোরা এমন কি করলি যে নিধি আমার সাথে রিলেশনে আসলো? নিধি আমাকে ভালোবাসে তাই তো রিলেশনে আসলো। হ্যাঁ, তোরা একটু হেল্প করে আমার বাসায় নিয়ে আসছিস, এজন্য তোদের অনেক ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তাই তোরা সবাই দুপুরে আমার বাসায় খাওয়া দাওয়া কইরা যাস। এর চেয়ে ভালো আর ট্রিট দিতে পারবো না। তখন সাদিয়া বলল, ওই, আমাদের দেখে কি তোর ভিখারি মনে হয়? যেন আমরা খাইতে না পেরে তোর বাসায় খাইতে আসছি, সেজন্য তুই আমাদের খেয়ে যেতে বলছিস? তুই ট্রিট দিবি ব্যাস। আমার পকেটে একটা টাকাও নাই, আর ফকিন্নির মতো খাওয়ার জন্য এরকম করতেছিস কেন? তোর কাছে কোন দিন টাকা ছিল? যখনই বলি তখনই তোর কাছে টাকা থাকে না। শালা ফকিন্নি তো তুই। ওই হালা, আমার কাছে সবসময় টাকা থাকে, কিন্তু আমার টাকার উপরে মায়া হয়। কেন? তোরা হারামি, এক একটা খাদক। তোদের নিয়ে কোথাও গেলে আমার পকেটের একটা টাকাও তোরা রাখবি না। রাক্ষসের মতো এমন ভাবে খাবি যেন কোনোদিন পেট ভরে খাস না। এটা শোনার পর সবার চোখের মুখে রাগ চলে আসে। এরপর আরশি বলে উঠল, কি বলি তুই? আমরা সবাই খাদক? তোর কাছে টিট চাইছি বলে তুই আমাদের এটা বলবি? ওই সবাই সালারে ধরে কেলানি দে। এটা বলতে দেরি, কিন্তু হারামিগুলো সবাই মারতে দেরি করে নাই। কথাটা শোনার পর সবাই উঠে এসে এমন ভাবে মারতে শুরু করলো যেন আমি রাস্তার মেয়েদের রিপ্রেজেন্ট করছি বলে গণপিটনে দিচ্ছে। হারামিগুলো সবাই যেদিকে মারছে সেদিকেই মারছে, আর আমি সবাইকে বলতেছি ভুল হয়ে গেছে, আর হবে না। কিন্তু একটাও হারামি থামার কোনো নামগন্ধ নাই, মেরেই যাচ্ছে। আর আরশি আর সাদিয়া কথা কি, আর শালিগুলোর হাতে মায়ের ছেলেদের চেয়েও শক্তি বেশি। এভাবে মারতেই আছে। নিধি কিচেন থেকে বের হয়ে আমাদের এখানে আসছে। এমন সময় দেখলো সবাই আমাকে ধরে মারতেছে, তাই নিধি তাড়াতাড়ি করে এসে সবাইকে ছাড়িয়ে বলল, ওই থাম থাম, কি রে তোরা সবাই হৃদয় কিভাবে মারছিস কেন? মারছি কি আর শখে? কি করেছে জানিস? এই হারামিটা কি বলেছে আমাদের জানিস? আচ্ছা, আগে সবাই বস, তারপর কি বলছিস, কি করছে? সবাই নিধির কথা শুনে সবাই বসে বললো, আর আমি সোজা হয়ে বসলাম। আসলে শালা মারতে মারতে একদম ব্যথা করে ফেললো সারা শরীর। নিধি আরশিকে বলল, এবার বল, কেন হৃদয়কে সবাই ধরে মারধর করছিস? আমরা সবাই তোর আর হৃদয়ে লাভিং লাভিং হয়েছে তাই টিট চাইছি, কিন্তু তোর জানিমান টিট দেবে না, আর উল্টো বলে আমরা খাদক, আমরা রাক্ষস। এই জন্য সবাই সালারে ধরে ইচ্ছে মতো কেলানি দিচ্ছে। আইমান ছেলে না হয় ছেলে বলে হাতে জোর আছে, কিন্তু তোরা মেয়ে হয়ে এভাবে ছেলেদের সে হাতে জোর কিভাবে হলো? মেয়েদের সারা শরীর ব্যথা করে ফেললি। বেশ করেছি, মেরেছি কথাটা বলার আগে একবার ভাবতে পারলি না আমরা কি করতে পারি? তোরা মেয়ে না হয় একটা ডাইনি পেতনি, তোরা বিয়ের পর ইচ্ছে মতো স্বামীর হাতে নির্যাতন হবি। কি বললি আবার? উল্টা কথা বললি? তোকে আজকে মেরে আমি জেলে যাব।
এটা বলে আরশি বসা থেকে উঠে আবার মারতে আসছিল। নিধি বাধা দিয়ে বলল, ওই থাম, তোর সাহস তো কম না, আমার সামনে আমার ভিএফকে মারতে আসছিস। তুই থাম, হৃদয় আমাদের বন্ধু, তাই আমাদের অধিকার আছে মারার। সেটা এখন আর নাই, এখন হৃদয় আমার ভিএফ, তাই তোরা ওকে কিছু বললে আমার গায়ে লাগবে। ঢং কত! একদিনে এত ভালোবাসা দেখাতে আসিস না। তোদের ভালোবাসা দেখে গা জ্বলে উঠছে। দেখছিস না তোর বিএফ আমাদের কি বলতেছে? তাকে তো কিছুই বলছিস না। তোরা যা মনে করিস। এত কিছু শুনতে চাই না, আমাদের ট্রিট দে ব্যাস। হ্যাঁ, আমিও একমত আরশির সাথে। আচ্ছা ঠিক আছে, হৃদয়ের হয়ে আমি তোদের সবাইকে ট্রিট দিব। এখন আর ঝগড়া করিস না, সবাই খুশি? এতক্ষণ আমি এক ধানে তাদের ঝগড়া দেখছিলাম, কিন্তু নিধি যখন বলল সবাইকে ট্রিট দিবে, তখন আমি বলে উঠলাম, এই তুমি কেন ওদের ট্রিট দিবে? তুমি জানো না ওরা যদি একবার খাবার পায় তাইলে পুরো তোমার সব টাকা শেষ করে দেবে। আমার কথা শুনে সানি বলে উঠলো, ওই, তুই আমাদের বন্ধু না শত্রু? একে তো নিজে ট্রিট দিচ্ছিস না, আর এখন যখন নিধি দিচ্ছে তখন এত জ্বলতেছে কেন? আমার জ্বলবে না মানে? আমার জিএফ এর পকেট খালি করবি আর আমি বাধা দেবো না? হৃদয়, হচ্ছেটা কি? ওরা তো শুধু ট্রিট চাচ্ছে, বেশি কিছু তো চাই নাই। আর তুমি ওদের ট্রিট দিচ্ছ না কেন? উল্টা ঝগড়া করতেছো কেন? তাই বলে তুমি একা দিবে কেন? আমরা দুজনে একসাথে দেবো। আচ্ছা ঠিক আছে, আর তোরা সবাই কালকে চলে আসিস, সবাই একসাথে যাব। তখন আয়মান বলল, এতক্ষণ তো টাকা নাই বললি, এখন কোথা থেকে আসলো টাকা? চুপ কর শালা, ট্রিট দেবো বলে যাইছে তাই খাস না, আবার কম করে খাস একটু। তখন আরশি বলল, আগে কলেজটার দিন আসতে দে, তখন দেখা যাবে। তারপর সবাই আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই দুপুরে একসাথে খেলাম। তারপর যে যার মতো বাসা চলে গেল, আর নিধি যাওয়ার সময় সবার আড়ালে আমাকে জড়িয়ে ধরে একটা পাপ্পি দিয়ে চলে গেলাম। পরের দিন সকালে সবাইকে নিয়ে ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে বন্ধুদের ট্রিট দিলাম। হ্যাঁ, আমি এগুলো মনে করছিলাম ইচ্ছে মতো খসাবে, কিন্তু 2000 টাকার বেশি খাইতেই পারে না। তারপর সেদিন সবাই মিলে ঘুরতে গেলাম। সারাদিন সবাই মিলে অনেক মজা করলাম। নিধি সবসময় আমার সাথেই ছিল হাত ধরে। এভাবেই কেটে গেল সারাটা দিন। তারপর সবাইকে বিদায় দিয়ে আমি আর নিধি একসাথে রওনা দিলাম। তারপর নিধিকে বাড়িতে নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে নিধির সাথে ফোনে অনেকক্ষণ কথা বললাম। তারপর ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে কলেজে চলে গেলাম। এভাবে শুরু আমার আর নিধির রিলেশন। পরের দিন সকালে উঠে কলেজে চলে আসলাম। এসে দেখলাম নিধি সহ সব বন্ধুরা প্রতিদিন যেখানে বসে আড্ডা দেয় সেখানে বসে আছে। তাই আমিও সেখানে গিয়ে সোজা নিধির পাশে গিয়ে বসে পড়লাম। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর সবাই একসাথে ক্লাস করে রুমে এসে বসে পড়লাম। ক্লাসে নিধি আর আমি পাশাপাশি সিটে বসলাম। আগে আয়মান সানিদের সাথে বসলেও আজকে নিধির পাশাপাশি বসলাম। এটা দেখে সব হারামিরা আমার উপর রাগ করে বসে আছে। সেদিকে খেয়াল না দিয়ে আমি আমার কাজ করতে লাগলাম। জানি ওরা আমার সাথে বেশিক্ষণ রাগ করে থাকতেই পারে না, তাই আর সেটা নিয়ে ভাবলাম না। এভাবে কাটতে থাকে আমার আর নিধির রিলেশন। খুব ভালোভাবেই দিনগুলো যাচ্ছিল আমাদের রিলেশনে। নিধির রাগ আমাকে শাসন করা, কেয়ার আর নিধির ভালোবাসা দিয়ে দিনগুলো ভালোই যাচ্ছিল। নিধির একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হলো আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলি তাইলে নিধি একদম সেটা সহ্যই করতে পারে না। এই তো কিছুদিন আগে একটা মেয়ের সাথে ধাক্কা লেগেছে, তাই মেয়েটাকে সরি বললাম। আর মেয়েটা আমার পরিচয় জানতে চাইছিল। তখন কোথা থেকে নিধি চলে এসে কিছু না শুনে মেয়েটাকে ঝাড়ি দিয়ে চলে যেতে বললো। আর আমার সাথে রাগ করে 2 দিন কথা বলে নাই। আমার আশেপাশে মেয়ে দেখলে নিধি তো রাগে ফুলে যায়। এমনকি আরশিয়া সাদিয়া যখন আড্ডা দেওয়ার সময় হাসাহাসি করে আমার গায়ে পড়ে, তখনও নিধি ওদের বকা দেয়। বন্ধুরা মন খারাপ করলে আমার দিকে তাকিয়ে আর কিছু বলেই না। এভাবে কাটতে থাকে দিনগুলো। দেখতে দেখতে 1 বছর হয় আমাদের রিলেশনের। যেদিন আমাদের রিলেশনে 1 বছর হয় সেদিন আমি বন্ধুদের সবাইকে নিয়ে একটা পার্টির আয়োজন করি, আর সেদিন নিধিকে রিং পরিয়ে দিয়ে প্রপোজ করি। আমার আর নিধির রিলেশনের সেই দিনটাই স্মরণীয় হয়ে থাকে। আমার বাসার সবাই আমার আর নিধির সম্পর্কে কথা জানে আর মা বাবার সাথে এসে গল্প করে। নিধির বাসায় আমি একদিন গেছিলাম, আর নিধি তার বাবা মাকে আমাদের সম্পর্কে কথা বলে। তারাও কোনো অমত করে নাই। অন্যদিকে আসফিয়া আমার আর নিধির সম্পর্কে কথা জানতে পারে নাই এখনো। আর এখনো সে আগের মতো ভালোবাসি ভালোবাসি বলে মাথা ঝালাভালা করে ফেলে। আর ভয় হয় যদি নিধিকে দেখে ফেলে তখন তো সবকিছু শেষ হয়ে যাবে। তবুও নিধিকে নিয়ে আমার রিলেশন ভালোই চলছিল। আর নিধির বাবা মা আর আমার বাবা মার সাথে কথা বলে আমাদের বিয়ে ঠিক করে।
আমাদের পড়ালেখা শেষ হওয়ার পর আমাদের বিয়ে দিয়ে দিবে। আর আমার বন্ধুরা সেটা জেনে অনেক খুশি, কিন্তু কিন্তু কথায় আছে না, বেশি সুখ কপালে থাকে না। তেমনি আমার বেলায় সেই অবস্থা। অবশেষে আসলো সেই দিন যেদিন আমার আর নিধির রিলেশনটা সমাপ্তি ঘটে। সেদিনের ঘটনা ছিল এইরকম। একদিন আমি ক্লাস শেষ করে আমি ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ আসফিয়া আমার সামনে আসে। তারপর আমাকে বলতে লাগলো, হৃদয়, এটা তুমি কি করলে? কেন? আমি আবার কি করলাম? আমি তোমাকে ভালোবাসি, আর সেটা তোমাকে 1 বছরেরও বেশি সময় ধরে তোমার পিছনে পড়ে থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তুমি আমাকে অ্যাকসেপ্ট না করে নিধির সাথে রিলেশন করতেছো। দেখো আসফিয়া, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমাকে বন্ধু মনে করি। আর নিধি আর আমার রিলেশন হয়েছে আজকে অনেক দিন। আর বাসা থেকে আমাদের বিয়ে ঠিক করেছে, পড়ালেখা শেষ করে আমাদের বিয়ে হবে। তাই তুমি ভালো একটা ছেলের সাথে রিলেশন করো। আমার পেছনে পড়ে না থেকে আমার চেয়ে ভালো ছেলে পাবে তুমি। না হৃদয়, তুমি এটা করতে পারো না। তুমি আমাকে ছাড়া নিধিকে বিয়ে করতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি, তাই তুমি আমাকে বিয়ে করবে। আসফিয়া, তোমার মাথা ঠিক আছে? দেখো, তুমি ভালো একটা মেয়ে, তুমি ভালো একটা ছেলেকে দেখে রিলেশন করিও। আর একতরফা ভালোবাসা হয় না, তাই মাথা থেকে আমার কথা ঝেড়ে ফেলো। হৃদয়, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি নিধিকে ছেড়ে দাও, আমাকে ভালোবাসো, দেখবে আমি আমার সব কিছু দিয়ে তোমাকে খুশি রাখবো। এতক্ষণ ঠান্ডা মাথায় আসফিয়ার কথাগুলো শুনছিলাম, কিন্তু যখন নিধিকে ছেড়ে দিতে বললো তখন মাথায় রাগ উঠে যায়। তাই আর রাগ কন্ট্রোল করতে না পেরে আসফিয়ার গালে সজোরে একটা চর মেরে দিলাম। চর মেরে আসফিয়াকে বলতে লাগলাম, তোর সাহস কি করে হয় নিধিকে ছেড়ে দেওয়ার কথা বলার? তোর অনেক কাহিনী সহ্য করেছি এতদিন, কিন্তু আর করবো না। তোকে যদি আরেকবার আমার আশেপাশে দেখি আর নিধিকে ছেড়ে দেওয়ার কথা বললে তোকে কি করবো আমি নিজেও জানি না। তুমি আমাকে ওই মেয়েটার জন্য আমাকে মারলে? মেয়েটার কাছে কি এমন আছে যেটা আমার মধ্যে নাই? অনেক কিছু, সেটা তুই বুঝবি না। আর কখনো তোকে যেন আমাদের আশেপাশে না দেখি। এখন আমার সামনে থেকে দূর হ। এতদিন আমি তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, কিন্তু আজকে ওই নিধির জন্য তুমি আমাকে মারলে। কাজটা তুমি ভালো করলে না হৃদয়, এর ফল তোমাকে ভোগ করতে হবে। কথাটা মাথায় রেখো। তুমি শুধু আমার, আর কারো হতে দিব না। আরে যা যা, তোদের মতো মেয়েরা এটা ছাড়া আর কি করতে পারে, যা। হ্যাঁ, যাচ্ছি। এটা বলে আসফিয়া চলে গেল, আর আমি সোজা বাসায় চলে আসলাম। নিধিকে ফোন করে বললাম আমার খারাপ লাগছে, তাই বাসায় চলে আসছি। নিধি আমাকে কিছুই বলে নাই। এভাবেই কেটে গেল আরো 4 দিন। এর মধ্যে আসফিয়াকে আর দেখাই যায়নি, আর আমার পেছনেও আর আসে না। আর আমি এটা ভেবে মনে মনে খুশি হই যে আপদ বিদায় হয়েছে। তারপর আবার আগের মতো বন্ধুদের সাথে আড্ডা, নিধিকে নিয়ে ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, শপিং করা, রাতের বেলা চুপি চুপি নিধির সাথে দেখা করা। এভাবেই কেটে গেল আরো 6 দিন। একদিন সকালে কলেজ মাঠে হাঁটতেছিলাম, আসফিয়া কোথা থেকে আমার সামনে এসে বলতে লাগলো, হৃদয়, সরি, আসলে সেদিন একটু বেশি বেশি করে ফেললাম। আসলে তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, তাই আবেগে নিধির নামে উল্টাপাল্টা কথা বলে ফেললাম। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। কিন্তু কখনো নিধিকে নিয়ে কথাও বলিও না। আমি তোমাকে শুধু বন্ধু মনে করি, এর বেশি কিছু মনে করিও না। তাই মাফ করে দিলাম। হ্যাঁ, আর কখনো নিধিকে নিয়ে কথা বলবো না। সত্যি বলতে নিধির সাথে তোমাকে বেশ মানিয়েছে। দোয়া করি তোমরা যেন সুখে থাকো। আর আমাকে কিন্তু তোমাদের বিয়েতে দাওয়াত দিবে অবশ্যই। সেটা কখনো হবে না মিস্টার হৃদয়। তোমাকে আজ নিধির কাছ থেকে আলাদা করে দিব। তুমি আসফিয়াকে চিনো না। আসফিয়াকে চর মারার ফল আজকে তুমি হাড়ে হাড়ে টের পাবে। মনে মনে বলল আসফিয়া, হ্যাঁ অবশ্যই তোমাদের সবাইকে দাওয়াত দেব। আচ্ছা, সব কিছু বাদ দিয়ে আমরা কি ভালো বন্ধু হতে পারি? তোমাকে ভালোবেসে না হয় নাই বা পেলাম, কিন্তু একজন ভালো বন্ধু হয়ে তোমার পাশে থাকতে চাই সারা জীবন। কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি যে নিধিকে ভালোবাসি, নিধিকে তো আমি কোনোদিন ঠকাতেই পারবো না। অনেক বিশ্বাস করে আমাকে, তাই আসফিয়া ভালো বন্ধু হয়ে থাকো। তাইলে অন্তত মেয়েটা একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। তাই বললাম, দেখো আসফিয়া, কারো জীবন কারোর জন্য থেমে থাকে না। তোমার জীবনে হয়তো আমার চেয়ে ভালো কেউ আসবে, তাই অতীত মনে রেখে নিজেকে কষ্ট দিও না। তুমি আমার বন্ধু হতে পারো, সমস্যা নাই। হৃদয়, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার একটা শেষ ইচ্ছা রাখবে?
হয়তো কোনোদিন এটা সম্ভব না, তবুও চাইবো রাখবে। এমন কিছু চাইও না যেটা আমি দিতে পারবো না। তবুও বলো, শুনি, রাখার চেষ্টা করবো। আমাকে একটাবার তোমার বুকে জড়িয়ে ধরবে? অনেক আশা ছিল, ভালোবেসে ওই বুকটাতে সারা জীবন মাথা রাখবো, কিন্তু সেটা এখন অন্য কারো জায়গা। একবার তোমার বুকে নিবে, প্লিজ প্লিজ। হৃদয়, না করো না। আসফিয়া এমন ভাবে বললো, না করতে পারলাম না। একবার না হয় ওর ইচ্ছাটা পূরণ করলাম। বেশি কিছু তো ওর চাইনি, কিন্তু নিধি জানতে পারলে অনেক কষ্ট পাবে। তবুও আসফিয়াকে বললাম, আসফিয়া, এটা না করলে হয় না, অন্য কিছু বলো। না করো না, এটা আমার শেষ অনুরোধ। একটা বার শুধু তোমাকে জড়িয়ে ধরবো, প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, নিধি দেখলে সমস্যা হবে। আচ্ছা। এটা বলেই আসফিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমি আসফিয়াকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলাম, কিন্তু কে জানতো আসফিয়ার মনে শয়তানি বুদ্ধি চলছে। ও আমাকে জড়িয়ে ধরার নাম করে আমাকে ফাঁসিয়ে দিল। ও এক বন্ধুকে নিয়ে আমাকে জড়িয়ে ধরা অবস্থায় ছবি তুলে নিধিকে দেখায় আর বলে আসফিয়ার সাথে নাকি আমার 2 বছরের বেশি রিলেশন আছে। আমি নাকি নিধির সাথে নাটক করতেছি। আর সেটা জানতে পারলাম পরের দিন সকালে আইমান, সানি, আরশি, সাদিয়াকে নিয়ে আড্ডা দিচ্ছিলাম। নিধি তখনও আসে নাই। কিছুক্ষণ পর দেখলাম নিধি আসফিয়ার হাত ধরে টানতে টানতে, কান্না করতে করতে আমাদের দিকে আসছে। তারপর আমাদের সামনে আসলো। নিধির চোখে পানি দেখে আমি দাঁড়িয়ে গেলাম, সাথে আমার সব হারামে গেল। তারপর নিধি যা বললো তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কথাগুলো ছিল এইরকম, তুই আমার সাথে এটা কেন করলি? কি দোষ ছিল আমার, যার কারণে তুই আমাকে ঠকালি? কান্না করতে করতে কথাটা বললো। নিধির মুখে তুই বলা শুনে আমি অবাক হয়ে গেলাম। এতদিনের রিলেশনের মধ্যে এই প্রথম নিধি আমাকে তুই করে বলল। তারপর আমি নিধিকে বললাম, কি বলছো নিধি তুমি এগুলো? আমি কেন তোমাকে ঠকাতে যাব? আর তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে আমাকে বলো। একদম ওই নোংরা হাত দিয়ে আমাকে ছুবি না। নিধির এরকম আচরণ দেখে আমি অবাক হয়ে গেলাম, সাথে আয়মান, সানি, আরশি, সাদিয়া সহ। নিধি এরকম আচরণ দেখে সাদিয়া বলল, নিধি, তুই এরকম বিহেভ করছিস কেন? কি এমন হয়েছে যার জন্য তুই হৃদয়ের সাথে তুই তুকারি ব্যবহার করছিস? তুই চুপ থাক। তোদের মতো ঠকবাজ বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। তোদের কথা শুনে আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে। নিধি, তুই কি পাগল হয়ে গেছিস? সে কখন থেকে আবোল তাবোল কথা বলেই যাচ্ছিস। আরে আমরা এমন কি করলাম যার জন্য তুই আমাদের ঠকবাজ বলছিস? একটু খুলে বল। ও, এখন কেন বুঝবি? এখন তো জেরো না জেনার ফান করবি। নিধি চুপ কর, অনেকক্ষণ ধরে তোর উল্টাপাল্টা কথা শুনতেছি। এত কিছু না বলে আমরা সবাই কিভাবে তোকে ঠকালাম এটা একটু বলবি প্লিজ? হ্যাঁ, এই ডাক তাহলে। এটা বলে নিধি তার ব্যাগ থেকে একটা কাগজ ব্যান্ডেল ছুঁড়ে মারলো আমার মুখের ওপর। তারপর ব্যান্ডেলটা মাটি থেকে হাতে তুলে নিলাম। তারপর নিধিকে বললাম, কি আছে এটাতে? এটা এভাবে ছুঁড়ে মারলে কেন আমার মুখের উপর? সেটা নিজের চোখে দেখে নিন। আর আমি কোনো ঠকবাজের চেয়ে ভালো ব্যবহার করতে জানি না। নিধি প্লিজ স্টপ। অনেকক্ষণ ধরে তোমার উল্টাপাল্টা কথা শোনা যাচ্ছে। আমাকে যা বলার বলতেছি, কিন্তু আমার বন্ধুদের কেন ঠকবাজ বলছো? ওরা কি করেছে? তখন আয়মান বলল, হৃদয়, তুই আগে ওই বান্ডেলটাতে কি আছে খুলে দেখ। ওটাতে দেখলে বুঝতে পারবি ঘটনা কি। হ্যাঁ দেখতেছি। তারপর আমি আয়মানের কথা শুনে ব্যান্ডেলটা খুললাম। খুলে যা দেখি তা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা তো আসফিয়া আমার জড়িয়ে ধরা থাকা অবস্থায় একটা ছবি, কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন তো আশেপাশে তো নিরীহ ছিল না। তাইলে কি আসফিয়া আমাকে জড়িয়ে ধরার নাম করে ফাঁসিয়ে দিল? ছবিটা দেখে আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আসফিয়ার দিকে তাকিয়ে দেখি মুচকি মুচকি শয়তানি হাসি আসতেছে। ছবিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। আমি চুপ করে আছি দেখে আয়মান আমার হাত থেকে ছবিটা নিয়ে নিল। ছবিটা দেখে আয়মানের চোখ বড় বড় করে ফেলল। একে একে সবাই ছবিটা দেখে অবাক হয়ে যায়। তারপর আরশি বলল, এটা তো আসপি আর হৃদয়ের একসাথে জড়িয়ে ধরা অবস্থায় ছবি। এবার বুঝতে পেরেছিস কেন তোদেরকে ঠকবাজ বলছি? আর সাথে তোর এই আদরের বন্ধুকে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আসপির সাথে তো হৃদয়ের কোনো সম্পর্ক নেই। এতক্ষণ আসফিয়া একটাও কথা বলে নাই। আরশির কথা শুনে ন্যাকা কান্না বলতে শুরু করলো।
দেখেছেন আপু, এগুলো মিথ্যা কথা বলতেছে। আসলে হৃদয়ের সাথে আমার রিলেশনটা এরা কেউ মেনে নিতে পারেনি, তাই হৃদয়কে ভুলভাল বুঝিয়ে তোমার সাথে রিলেশন করে দিছে। আপু প্লিজ হৃদয়কে আমার কাছে ফিরিয়ে দেন, আমি হৃদয়কে অনেক ভালোবাসি। নিধিকে উদ্দেশ্য করে বলল। তখন সাদিয়া বলল, আসফিয়া, কি বলছো এসব তুমি? আমরা কখন তোমার সাথে এইরকম করেছি? আর হৃদয়ের সাথে তোমার কখন রিলেশন ছিল? কি সব আজে বাজে কথা বলতেছো? আপনারা সবাই আমার থেকে আমার হৃদয়কে কেড়ে নিয়েছেন, এখন কেন এত নাটক করতেছেন? প্লিজ পায়ে ধরে বলতেছি, আমার হৃদয়কে আমার কাছে ফিরিয়ে দিন, আমি হৃদয়কে অনেক ভালোবাসি। ন্যাকাকান্না করতে করতে বলছে। তখন নিধি বলল, অনেক হয়েছে আসফিয়া, আর নয়। তোমার কাছ থেকে হৃদয়কে আলাদা করতে পারবো না। আমি তোমাকে হৃদয়ের হাতে তুলে দিব, দেখি কে আটকায়। নিধির এই কথাটা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, তাই নিধিকে বললাম, নিধি তোমার মাথা ঠিক আছে? আসফিয়ার কথা বিশ্বাস করবে না। আসফিয়া চায় না তোমার আমার বিয়ে হোক, তাই এটা ওর ষড়যন্ত্র। আমি একদম ঠিক আছি, তুমি ঠিক নেই। কি দোষ ছিল আমার? আর আসফিয়ার কি দোষ ছিল? কেন তুমি আমাদের ঠকালে? নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি তোমাকে, তার প্রতিদান তুমি আমাকে এইভাবে দিলে। তুমি যখন আসফিয়াকে ভালোবাসো, তাহলে কেন আমার পিছন পিছন ঘুরে আমার মনে তোমার জন্য ভালোবাসা জন্মাইছো? নিধি বিশ্বাস করো, আসফিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ এটা ঠিক যে আসফিয়া আমাকে ভালোবাসে বলে আমার পেছন পেছনে ঘুরতো, কিন্তু আমি ওকে ফ্রেন্ড ভাবতাম। ওর সাথে আমার কখনো রিলেশন ছিল না। চুপ করো হৃদয়, অনেক মিথ্যা বলছো। আর না, আসফিয়ার সাথে 2 বছর রিলেশনে থেকেও তুমি আমার সাথে এতদিন মিথ্যা ভালোবাসার নাটক করলে। কেন করলে এমন? আসফিয়া তো অনেক ভালো একটা মেয়ে, কেন বন্ধুদের কথা শুনে ওকে অবহেলা করছো? নিধি বিশ্বাস করো, আসফিয়ার সাথে 2 বছর রিলেশন তো দূরে থাক, ওর সাথে আমি ভালো করে কথা বলে না আজ পর্যন্ত। কিভাবে বিশ্বাস করব? নিজের চোখে তো সব দেখলাম। তোমার আর আসফিয়ার প্রেম করার সময় জড়িয়ে ধরা অবস্থার ছবি দেখে কি বিশ্বাস করো যে তোমার সাথে আসফিয়ার কোনো সম্পর্ক নাই? নিধি এসব আসফিয়ার সাধারণ নাটক। সেদিন আমি আসফিয়াকে, নিধি আমাকে থামিয়ে দিল। আমি আর কোনো কথা শুনতে চাই না হৃদয়, আমি যা বোঝার বুঝে গেছি। তোমাদের দুজনের মাঝখানে আমি বাধা হয়ে গেছি, তাই আমি তোমাদের লাইফ থেকে চলে যাচ্ছি। নিধি প্লিজ আমার কথাটা শোনো, একবার শোনো প্লিজ। বললাম তো, আমি আর কোনো তোমার মিথ্যাবাদীর কথা শুনতে চাই না। তারপর আমি আসফিয়াকে বললাম, কেন করছো এসব নাটক? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাইলে কেন আমাদের সম্পর্ক নষ্ট করে দিতে চাইছো তুমি? তুমি তো বললে আমার সারা জীবন বন্ধু হয়ে থাকবে, তাইলে কেন এসব করছো তুমি বলো? হৃদয় কি বলছো এসব তুমি? আমাদের 2 বছরের রিলেশন, আর তুমি বলছো আমি নাটক করতেছি? হ্যাঁ আমি বলেছি সারা জীবন বন্ধু হয়ে থাকবো, কারণ তুমি যখন নিধির সাথে কলেজে একসাথে আড্ডা দিতে, পার্কে নিয়ে ঘোরাঘুরি করতে, তখন আমার খুব কষ্ট হতো। নিজের ভালোবাসার মানুষকে অন্যজনের সাথে চোখের সামনে দেখতে কার ভালো লাগে? তাই তোমার আশেপাশে থাকার জন্য শেষে তোমার সাথে বন্ধু হয়ে থাকার কথা বললাম, আর নিধিকে সব সত্যি বলে দিলাম, কারণ আমি জেনে শুনে নিধির সাথে এটা হতে দিতে পারি না। তুমি না হয় আমাকে ঠকিয়েছ, কিন্তু একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের ক্ষতি হতে দিতে পারি না। আসফিয়ার কথা শুনে অনেকটা অবাক হয়ে গেলাম। নিধিকে উল্টো পাল্টা কথা বলে আমাদের সম্পর্কটা নষ্ট করে দিল। আসফিয়ার নাটকটা দেখে আমার মাথাটা গরম হয়ে গেল, তাই ওকে বললাম, অনেকক্ষণ ধরে তোর মিথ্যা নাটক দেখছি, তোকে বিশ্বাস করে বন্ধুদের হাত বাড়িয়ে দিছি, কিন্তু তুই বন্ধুত্বের নাম করে আমার সাথে বেইমানি করছিস। সেদিন তোকে বিশ্বাস করায় ভুল হয়েছে, তার মাসুল আজকে আমাকে দিতে হচ্ছে, কিন্তু আর না, তোকে আজকে আমি মেরেই ফেলবো। এটা বলে আসফিয়াকে মারার জন্য সামনে পা বাড়ালাম। যখনই আসফিয়ার গাড়ে চর মারার জন্য হাত তুলতে যাব, তখনই নিধি আমার হাত ধরে বাধা দিয়ে আমাকে ঠাস ঠাস করে 2টা চর মেরে দিল। নিধি এরকম আচরণ দেখে আমি অবাক হয়ে যাই। সেদিনই প্রথম নিধি আমার গায়ে হাত তুলে, তাও আবার একটা মেয়ের ভুলভাল কথা শুনে। চর খাওয়ার পর আমি গালে হাত দিয়ে নিধির দিকে অসহায় চোখের দিকে তাকিয়ে আছি। নিধি আবারও বলতে শুরু করলো, তোর সাহস কি করে হয় আমার সামনে আসফিয়ার গালে হাত তোলার? তোর লজ্জা করে না একটা মেয়ের উপর হাত তুলতে? লজ্জা থাকবে কোথা থেকে? তোরা তো শুধু মেয়েদের জীবন নিয়ে খেলা করতে জানিস, এটা ছাড়া আর কিছু করতে পারিস না। বাহ বাহ নিধি, একটা অচেনা মেয়ের মিথ্যা কথা শুনে আমার গায়ের উপর হাত তুললে, এটাই তোমার ভালোবাসা? আসলে তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি,
যদি ভালোবাসতে তাহলে আজকে একটা নকল ছবি দেখে আমাকে ভুল বুঝতে না। হ্যাঁ, ভালোবেসেছি নিজের থেকেও বেশি, সেটা আমার হৃদয়কে, যে আমাকে একটা বার দেখার জন্য সারা রাত অপেক্ষা করত। কিন্তু এইটা দেখার পর তখন থেকে সব ভালোবাসা নিমেষে মাটিতে মিশে গেছে। এখন আমি তোমার মতো বেইমান ঠকবাজকে ভালোবাসি না। তুমি ভুল বলছো, এসবের পিছনে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে যেটা তুমি জানো না। একটাবার আমাকে বলতে দাও, তারপর না হয় তোমরা সিদ্ধান্ত নিও। বললাম তো, তোমার একটা কথাও আমি শুনতে চাই না। আমি যা বোঝার বুঝে গেছি, আর এটাও বুঝেছি আসফিয়া আর তোমাদের রিলেশন আছে। আর একটা মেয়ে কতটা ভালোবাসলে তার ভালোবাসার মানুষকে অন্যজনের পাশে সহ্য করতে পারে সেটা আমি জানি। কারণ আমিও যে তোমাকে নিজের চেয়েও ভালোবেসেছিলাম, জানো। কারণ আমিও যে তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, জানো। সবসময় একটা ভয় হতো, সেটা হচ্ছে তোমাকে হারানোর। তোমার পাশে কোনো মেয়েকে সহ্য করতে পারতাম না, কেন জানো? শুধু তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে পারবো না বলে। কিন্তু আজকে সেটা সত্যি হয়ে গেল। কথাগুলো বলতে গিয়ে নিধি ঢুকরে ঢুকরে কেঁদে উঠল। না নিধি, আমি এখনো তোমারই আছি, প্লিজ তুমি কান্না করিও না। আমি এখনই তোমারই আছি, বিশ্বাস করো। এই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওটা ওর মিথ্যা নাটক। আসফিয়াকে উদ্দেশ্য করে নিধি কাছে যেতে লাগলাম। হৃদয়, আমাকে ধরার চেষ্টা করবা না তুমি। তুমি এখন অন্য কারোর। আমাকে টাচ করার অধিকারটা তুমি কিছুক্ষণ আগে হারিয়ে ফেলেছো। তাই তুমি আসফিয়ার সাথে সুখী হও। না, এটা সম্ভব না, কারণ আমি আসফিয়াকে না তোমাকে ভালোবাসি। কথার মাঝখানে আসফিয়া বলে উঠল, নিধি, হৃদয় যখন তোমার সাথে থাকতে চাইছে তখন আমি তোমাদের মধ্যে থেকে চলে যাচ্ছি। তোমরা সুখী হও, আমি না হয় হৃদয়ের সুখের জন্য আমার ভালোবাসা বিসর্জন দিলাম। দেখলে হৃদয়, এইটাই সত্যিকারের ভালোবাসা। তোমার সুখের জন্য নিজের ভালোবাসা কোরবানি দিয়ে তোমাকে আমার হাতে তুলে দিতে চাচ্ছে। কিন্তু আমি আসফিয়াকে কাঁদিয়ে তোমাকে চাই না। তোমরা সুখী হও, এইটাই আমি চাই। ভালো থেকো, আসি। না নিধি, এটা কোনো ভালোবাসা না, এটা ওর মিথ্যা সাধারণ নাটক, যেটা ও করে তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে চাইছে। সেটা কেন তুমি বুঝতে চাইছো না কেন? নাটক ও না, তুমি করছো হৃদয়। একটা মেয়ের সাথে 2 বছর ধরে ভালোবেসে আর বলতেছো আসফিয়া নাটক করতেছে। প্লিজ, হাত জোর করছি, তুমি নাটক বন্ধ করো, ওর সাথে সুখী হও। আর একটা অনুরোধ, আমার সাথে মিথ্যা ভালোবাসার নাটক করেছো, ঠকিয়েছো। ঠিক আর কোনো মেয়ের জীবন নিয়ে খেলা করিও না। আর তোমরা কেমন বন্ধু? তোমাদের ভালো লেগেছে বলে একটা মেয়ের জীবন নষ্ট করে দিবে? বাহ বাহ, তোমাদের মতো বন্ধু থাকলে আর কোনো মেয়ের ভালোবাসা সফল হবে না। আমাকে সবাই মিলে ঠকিয়েছো, ভালো কথা, খুশি হয়েছো। কিন্তু আসফিয়ার ভালোবাসাকে নষ্ট করো না, এটা আমার অনুরোধ। ভালো থেকো সবাই। কথাটা শুনে মাথার রাগ উঠে গেল। আমাকে যা বলার বলুক, তাতে আমার সমস্যা নাই, কিন্তু আমার বন্ধুদের কেউ অপমান করলে সেটা আমি সহ্য করবো না। তাই নিধিকে বললাম, নিধি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বন্ধুদের কিছু বলো না, তাইলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। বাহ, ঠকবাজ বন্ধুদের জন্য দেখতেছি টান আছে। হওয়ারই তো কথা, সবাই তো এক ঘাটের মাঝি। ওই চুপ কর, অনেকক্ষণ ধরে তোর আজে বাজে কথা শুনতেছি। এখন তুই রিলেশন ভেঙে দিবি? ঠিক আছে যা, আমি নিজেই বলছি, তোর সাথে আজ থেকে এই মুহূর্তে সব সম্পর্ক শেষ। এখন তুই যেখানে খুশি চলে যা। আমার কাছে এই বেঈমান বন্ধুরা সবকিছু, যারা আমাকে নিজের থেকে বেশি বিশ্বাস করে। তোর মতো না, তুই মেয়েটা মিথ্যা নাটক দেখে আজকে আমাকে অপমান করলি। আমি তোমাকে বলেছি একদিন এই দিনটার জন্য তোমাকে আফসোস করতে হবে, যখন সত্যিটা জানতে পারবে। আর আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব। এখন যা, আমার চোখের সামনে থেকে যা। তখন আরশি বলল, হৃদয়, তুই নিধির সাথে এরকম বিহেভ করছিস কেন? নিধি হয়তো বুঝতে পারছে না আসল ঘটনাটা, তাই বলে তুই নিধির সাথে এরকম বিহেভ করবি? হৃদয়, এখন মাথা ঠান্ডা কর, সব ঠিক হয়ে যাবে। মাথা কিভাবে ঠান্ডা করবো? দেখ, আমাদের কারো কোনো কথাই বিশ্বাস করছে না, আর আসফিয়ার নাটক দেখে বিশ্বাস করছে। এটাই তার ভালোবাসা। এতদিন এই চিনলো আমাকে। আমি বুঝতে পারছি আরশি, আমাকে নতুন করে বোঝাতে হবে না। ভালো থাকিস তোরা সবাই। এটা বলেই নিধি দৌড়ে কান্না করতে করতে চলে গেল। আমি পেছন থেকে নিধিকে বলে চিৎকার করছি, কিন্তু নিধি শুনেও থামলো না। আমার বন্ধুরা অনেক বলেছে থামতে, কিন্তু নিধি একবারের জন্য পেছন ফিরে তাকায়নি। আজকে আমার সবকিছু শেষ হয়ে গেলে শুধুমাত্র আসফিয়াকে বিশ্বাস করে বন্ধু ভেবে জড়িয়ে ধরাটা। তারপর মাটিতে ধবাস করে বসে বললাম। আমার এভাবে ভেঙে পড়তে দেখে আসফিয়া বলে উঠল, কি মিস্টার হৃদয়,
কেমন দিলাম? বললাম না, আমাকে চড় মারার ফল তোমাকে ভোগ করতে হবে। তোমাকে আর নিধিকে অন্যভাবে আলাদা করতে পারতাম না, তাই আমার এক বন্ধুর সাহায্যে তোমার সাথে বন্ধুদের নাম করে জড়িয়ে ধরে ছবি তোলার ব্যবস্থা করলাম। আর তুমি আমার সেই ফাঁদে পাও দিলে, আর আমার কাজটাও সহজে হয়ে গেল। আমি জিতে গেলাম। প্রথমে ভেবেছিলাম তোমাদের আলাদা করতে পারবো না তোমাদের লাভ স্টোরির বিশ্বাস দেখে, তবুও আমার কপাল ভালো, আমার কাজটা হয়ে গেল। তোমাদের আলাদা করে দিতে পারলাম। এখন কি করবে মিস্টার হৃদয়? কেন করলে এমনটা তুমি? কি লাভ হলো এটা করে? তোমাকে তো আমি বিশ্বাস করে বন্ধু হলাম, কিন্তু তুমি কেন করলে এমনটা? বললাম না, তোমাকে আমি না পেলে কাউকে পেতে দেব না। যে জায়গায় আমি তোমার পিছনে 2 বছর ঘুরে তোমাকে পাইনি, তাহলে ওই নিধি কেন তোমাকে পাবে? তাও আবার চোখের সামনে। এটা আমি হতে দিতে পারি না। তুমি কি মনে করেছো নিধিকে আমার থেকে আলাদা করে তুমি আমাকে পাবে? তা কখনোই হবে না। আমি মরে গেলেও তোমাকে ভালোবাসবো না। সেটা এখন না করলেও চলবে, কারণ নিধির মনে যে বিষ ঢেলেছি, মনে হয় না তোমরা আবার এক হতে পারবে। সেটা সময় বলে দেবে। আমার কপালে যদি নিধি থাকে তাহলে অবশ্যই আমি নিধিকে পাবো। আর তোর মতো মেয়েরা আর যেই পারো কাউকে ভালোবাসতে পারে না। একদিন দেখবি তোর এই প্রতিদান তোকেই দিতে হবে, দেখিস। ওই, তোর লেকচার তোর কাছে রাখ। অনেক নাটক করতে হয়েছে তোদের আলাদা করতে, এখন আর কোনো লেকচার শুনতে চাই না। তুই এখন দেবদাস হয়ে বসে থাক। এখন আমি বন্ধুদের পার্টি দিয়ে আসি, কারণ আজকে আমি খুব খুশি, কারণ তোদের আলাদা করে আমার প্রতিশোধ নিলাম। তাই এখন বাই। আসফিয়ার ন্যাকা কথা শুনে সহ্য করতে পারলাম না। ওকে মারার জন্য উঠতে যাব, তখন বন্ধুরা আমাকে ধরে ফেললো আর আসফিয়ার ঠোঁটে শয়তানি হাসি দিয়ে চলে গেল। আসফিয়া চলে যাওয়ার পর আয়মান বলে উঠল, হৃদয়, এসব কি হচ্ছে? আর আসপিয়া, কথা তো আমরা কিছুই বুঝলাম না, একটু খুলে বল। হৃদয়, কি হয়েছে আমাদের সবটা খুলে বল, তারপর বুঝতে পারবো। তারপর আমি সবাইকে আসফিয়ার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বললাম। সবকিছু শুনে আমরা সবাই নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। সবকিছু শোনার পর আয়মান বলল, এত কিছু হয়ে গেল আর আমরা কিছুই জানি না। তুই মেয়েটাকে জড়িয়ে ধরতে গেলি কেন? এখন বোঝ টালা। নিধিকে কিভাবে বোঝাবি যেটা আসবে আর নাটক করেছে? সেটা তো সমস্যা। নিধি তো আমার কোনো কথাই শুনতে চাইছে না। তোকে ভেঙে পড়লে চলবে না, নিধিকে এটা বোঝাতে হবে। এখন তুই বাসায় যা, একটু রেস্ট কর, পরে সব দেখা যাবে। হ্যাঁ। তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা ওয়াশরুমে চলে আসলাম। তারপর শাওয়ার সেরে 1 ঘন্টা কান্না করলাম। কলেজে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে লাগলাম। তারপর বের হয়ে রুমে শুয়ে বললাম। নিধিকে ফোন দিলাম কিন্তু ফোন রিসিভ করছে না। অনেকবার ফোন দিলাম কিন্তু একটা বার ফোনটা রিসিভ করলো না। তারপর আমি আর ফোন দিলাম না। পরের দিন সকালে তাড়াতাড়ি কলেজে চলে আসলাম। এসে নিধির জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও নিধি আসলো না। তাই মন খারাপ করে বাসায় চলে আসলাম। এইভাবেই কেটে গেল 7 দিন। এই 7 দিনে নিধির সাথে একটা কথাও হয়নি, আর নিধির ফোনটাও বন্ধ। 8ম দিনে নিধি কলেজ আসলো। আমি তখন আইমানদের সাথে মাঠে বসেছিলাম। নিধিকে দেখা মাত্র নিধির কাছে গেলাম। তারপর বললাম, নিধি, তুমি এতদিন কলেজ আসো নাই কেন? আর তোমার ফোনটাও তো বন্ধ কেন? সেটা আপনাকে বলতে যাব কেন? কে আপনি? আমি তো আপনাকে চিনি না। কি বলছো নিধি এসব? তুমি প্লিজ, ওই দিনের সবকিছু মিথ্যা। একটাবার আমার কথা শোনো। আমি আপনার কথা শুনতে চাই না, প্লিজ। আমাকে বিরক্ত করবেন না, তা না হলে আমি প্রিন্সিপাল স্যারকে বলতে বাধ্য হব। নিধির কথা শুনে আমার মুখ থেকে একটা কথাও বের হলো না। এটা বলে নিধি চলে গেল, আর আমার বন্ধুরা সবাই আমাকে বুঝিয়ে ক্লাসে নিয়ে আসলো। তারপর ক্লাস শেষ করে আবার নিধির জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু নিধি আমার কথা না শুনে সোজা বাসায় চলে গেল। এইভাবেই নিধিকে বোঝাতে বোঝাতে কেটে গেল আমার 1 মাস। কিন্তু নিধিকে তখন আমি বোঝাতে পারিনি। এই 1 মাস নিধিকে অনেকবার বোঝাতে চাইছি, কিন্তু নিধি আমার কোনো কথাই শুনতে চাইতো না। রাতের বেলায় তার বাসার সামনে দাঁড়িয়ে থাকতাম প্রতিদিন, এমনকি অনেক সময় বৃষ্টিও হতো। তবু একবারও নিধিকে বোঝাতে পারলাম না। এদিকে আমাদের দুজনের ফ্যামিলি জেনে গেছে আমার আর নিধির ঘটনা। তারা শুনে কেউ বিশ্বাস করছে না যে আমি এরকম একটা কাজ করব। নিধির সাথে আমার শুধু একবার দেখা হয়, সেটাই আমার নিধির শেষ দেখা। সেদিন নিধি আমাকে বলেছিল যে
আর কখনো যদি আমি নিধির সামনে বা কথা বলার চেষ্টা করি তাহলে নিধি সুইসাইড করবে। তাই আমি নিধির কথা রাখলাম, চলে আসলাম একেবারে নিধির জীবন থেকে। সেদিন বন্ধুদের সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম কলেজ থেকে একেবারের জন্য। ওরা সবাই অনেক অনুরোধ করেছে এটা না করার জন্য, কিন্তু আমি ওদের কোনো কথাই শুনিনি, শুধুমাত্র নিধির কথাটা রাখার জন্য। তারপর আমি আমার নানুর বাসায় চলে যাই আর ওইখানে থেকে লেখাপড়া শেষ করলাম। তারপরে এখানে আসা, এটাই ছিল নিধির আর আমার লাভ স্টোরি। কথাগুলো বলতে গিয়ে দু চোখের পাতা ভিজে গেল। তারপর চোখ মুছে সবার দিকে তাকালাম, তাকিয়ে দেখি সবাই মনোযোগ সহকারে শুনছিল আর নীলার চোখের কিছুটা পানি দেখলাম। হয়তো নীলা আমাকে এই কয়দিনে আমাকে ভালোবেসে ফেলেছে, সেটা আমি ওর চেহারা দেখে বুঝতে পেরেছি। এখন আমার মুখে নিধির সাথে ঘটে যাওয়ার সবকিছু শুনে হয়তো মনটা খারাপ হয়ে গেছে। কথাগুলো শেষ করে সবাই কিছুক্ষণ চুপ করে আছে, কারো মুখে কোনো কথাই নেই। তারপর নীরবতা ভেঙে আবির ভাই বলল, এতটা ভালোবাসতে তুমি ম্যামকে, আর ম্যাম সেটা বুঝতে পারলো না? তখন আসিফ ভাই বলল, ম্যাম তোমাকে কিরকম ভালোবাসতো? একটা অচেনা মেয়ের কথা বিশ্বাস করে ফেললো। একটা রিলেশনের বিশ্বাস জিনিসটা খুব জরুরি, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে ম্যাম তোমাকে কখনো বিশ্বাস করতে পারে নাই। আসলে তা না আসিফ ভাই, নিধি আমাকে অনেক ভালোবাসতো আর বিশ্বাসও করতো। আর ওই পরিস্থিতিতে নিধির জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে ওই রকমটাই করতো, কারণ কোনো মেয়ে চায় না তার ভালোবাসার মানুষের ভাগ অন্য কাউকে দিতে। হয়তো নিধিও সেটা মানতে পারে নাই। তা অবশ্যই, কিন্তু ম্যাডামের উচিত ছিল বিষয়টা খতিয়ে দেখা। হ্যাঁ, আমার দুঃখটাই সেখানে, নিধি একটাবার আমার কথা শুনতো, তাইলে আজকে আমাদের এতটা দূরত্ব আসতো না। তখন নীলা বলল, আচ্ছা হৃদয়, বাদ দাও এই বিষয়টা। এখন কি করবে ভাবছো? এখানে চাকরি করলে তো ম্যাডামের অত্যাচার সহ্য করতে হবে প্রতিদিন। আপাতত আর কিছু না, এখানেই থাকবো, তারপর চাকরিটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চাকরি করবো। তোমাকে অনেক মিস করবে হৃদয়, কিন্তু আমি তোমাকে এখানে চাকরিটা করতে অনুরোধ করছি না, কারণ এখানে থাকলে তোমাকে অনেক অপমান সহ্য করতে হবে। তাই তোমাকে আমরা অনুরোধ করব না, শুধু এতটুকুই চাই, কখনো যদি আমাদেরকে বড় ভাই বা বন্ধু মনে করো তাহলে যোগাযোগ রাখো। আসিফ ভাইগুলো কি বলছেন? আপনাদের আমি বড় ভাইয়ের মতো মনে করি। আর এখান থেকে চলে গেলে কি হবে? তোমাদের সাথে তো মাঝে মাঝে দেখা করবোই। হ্যাঁ, তাই করবে। আবার এখান থেকে চলে গিয়ে ভুলে যাও না আমাদের। আরে না, ওই রকম হবে না। অনেক তো কথা হলো, এখন আমাদের কাজ করা উচিত, না হলে ম্যাডাম এসে দেখে ফেললে বকা দিবে, এমনি মাথা গরম আছে। তারপর সবাই চলে গেল যার যার ডেস্কে। সবাই চলে যাওয়ার পর আমি কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো রকম কাজে মন বসাতেই পারছি না। তারপর অনেক কষ্টে কাজে মন দিয়ে দিনটা পার করলাম। অফিস শেষ করে বাসায় এসে শুয়ে পড়লাম, আর আসিফের নিধির কথাগুলো ভাবতে চোখের পানি চলে আসলো। রাতে ইচ্ছা না থাকা সত্ত্বেও মা বাবার জোরাজোরিতে খেতে হলো। পরের দিন সকালবেলা অফিসে এসে ডেস্কে বসে পড়লাম, এসে মন দিয়ে কাজ করতে লাগলাম। প্রতিদিনের মতো আজকেও নীলা এসে গল্প করে গেল। অনেকক্ষণ চলে গেল কাজ করতে করতে। কাজ করতেছিলাম, এমন সময় পিয়ন চাচা এসে বলল, স্যার, আপনাকে ম্যাডাম তার কেবিনে যাইতে বলছে এখনই। কালকে তো অনেক অপমান করলো, আজকে আবার কি জন্য ডাকতেছে। এখন আমি ওর সামনে যাব কি করে, এসব ভাবতে লাগলাম। চাচা তুমি যাও, আমি এখনই যাচ্ছি। তারপর পিয়ন চাচা চলে গেল, আর বসে থেকে উঠে নিধির ক্যাবিনেট ডেকে রওনা দিলাম। তারপর সোজা রুমের ভিতরে ঢুকে গেলাম। তখন নিধির চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসেছিল। তারপর নিধির সামনে গিয়ে বললাম, ম্যাম আমাকে কি ডেকেছেন? আমার কথা শুনে নিধির চোখ খুললো, তারপর সোজা হয়ে বসে বলল, হ্যাঁ, ডেকেছি। জি বলেন। আসলে আমার মাথাটা অনেক ব্যথা করতেছে, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসেন। নিধির কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল। কি বলছে নিধি এসব? কফি বানিয়ে নিয়ে আসবো মানে? আমি তো কখনো কফি বানাই নাই, তাইলে কি করে বানাবো? কি বলছেন ম্যাডাম এগুলো? আমি কফি বানিয়ে আনবো মানে? এখানে অবাক হওয়ার কি আছে? আপনি কফি বানিয়ে নিয়ে আসবেন, এটার মানের আবার কি আছে? কিন্তু আমি তো কফি বানাতে পারি না, তাইলে কিভাবে বানাবো? আর এখানে পিয়ন চাচা আছে, ওনাকে বললেই তো হয়। তো কি হয়েছে? আমি আপনাকে করতে বলেছি, আপনি নিয়ে আসবেন। আমি এটা পারবো না ম্যাম। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনাকে নিয়ে আসতে বলছি, আপনি নিয়ে আসবেন। আর কোনো কথা শুনতে চাই না, ব্যাস। এখন তাড়াতাড়ি কফি বানিয়ে নিয়ে আসেন। তারপর আর কোনো উপায় না পেয়ে কফি বানাতে চলে গেলাম। জানি নিধিকে এখন শত করে বোঝালেও বুঝবে না, কারণ নিধি যেটা একবার বলবে সেটাই করতে হবে। এগুলো ভাবতে ভাবতে কফি বানাতে চলে আসলাম। কফি বানাতে এসে হলো আর এক ঝামেলা।
কি দিব না দেব সেটাই কোনো মতে বুঝতেই পারছি না। এখানে কি কেউ নাই যে সাহায্য চাইবো? তবুও কোনো রকম ভাবে কষ্ট করে বানালাম। দেরি হলে আবার নিধির ঝাড়ি শুনতে হবে। কফিটা বানিয়ে নিধির ক্যামেরার দিকে পা বাড়ালাম। তারপর নিধির রুমে ঢুকে এসে নিধিকে বললাম, ম্যাম এই নেন আপনার কফি। এতক্ষণ লাগে সামান্য একটা কফি বানাতে? কি করতেছিলেন ওখানে? আসলে ম্যাম কখনো কফি বানানি তো, তাই একটু দেরি হলো। বেশি কথা না বলে কফিটা দেন, মাথায় প্রচন্ড ব্যথা করতেছে। হ্যাঁ এই নেন। এটা বলে নিধির কাছে কফির কাপটা বাড়িয়ে দিলাম। নিধি কফিটা আমার হাত থেকে নিয়ে কফির কাপে চুমুক দিল। দেওয়ার পর কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপরে নিধি আমাকে বলল, বাহ বাহ মিস্টার হৃদয়, আপনি তো খুব ভালো কফি করতে পারেন, তার জন্য আপনাকে তো কিছু উপহার দিতে হয়। নিধির কথা শুনে মন থেকে সব ভয় দূর হয়ে গেল। এতক্ষণ একটি ভয় ছিলাম যে কফিটা কেমন হলো। এখন একটু শান্তি পেলাম। নিধিকে বললাম, ধন্যবাদ, আমার কিছু চাই না, আপনার ভালো লাগছে তাতে আমি অনেক খুশি। এখানে আসার পর থেকে নিধি এই প্রথম হাসি দিয়ে ভালো করে আমার সাথে কথা বলল। তা কি করে হয়? আপনি আমার জন্য এত কষ্ট করে কফি বানিয়ে আনলেন, আপনাকে যদি কিছু না দেই তাহলে তো আমি নিজের কাছে ছোট হয়ে যাব। না ম্যাম, আমার কিছু লাগবে না, আমার কাজ তো এটাই। না, আপনাকে কিছু তো দিতে হয়। আপনার হাতটা একটু বাড়ান, আপনাকে এমন একটা উপহার দিব যেটা আপনি সারা জীবন মনে রাখবেন। আরে দেন না। নিধি কি এমন উপহার দেবে যেটা আমি সারা জীবন মনে রাখবো? নিধি আবার কিছু করতে চাইছে নাকি? না, নিধিকে দেখে তো মনে হচ্ছে না উল্টা পাল্টা কিছু করবে, হয়তো খুশি হয়ে দিতে চাইছে, মনে মনে বললাম। তারপর নিধি দেখে হাতটা বাড়িয়ে দিলাম। হাত বাড়িয়ে দেওয়ার সাথে সাথে নিধি আমার হাতটা টান দিয়ে কফির কাপের ভিতর ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে আমি চিৎকার দিয়ে উঠলাম, কারণ কফিটা তখনও অনেক গরম ছিল। আমি চিৎকার করে নিধিকে বললাম, নিধি আমার হাতটা ছাড়ো, আমার হাত পুড়ে যাচ্ছে, প্লিজ নিধি হাতটা ছাড়ো। তুই কি মনে করেছিস তোর মতো বেইমানের হাতে বানানো কফি আমি খাবো? আরে বোকা, কালকে তুই আমার শরীরে হাত দিছিস সবার সামনে, আমার ইজ্জতের উপর হাত, এইটাই তোর শাস্তি। তুই কি মনে করেছিস তোকে কালকে চড় মেরে আমি সব কিছু ভুলে গেছি? না, কখনো না। নিধি আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো। তোকে বিশ্বাস করব? একবার বিশ্বাস করে আমি অনেক ভুল করেছি। তোকে ভালোবেসে আমার সব কিছু শেষ হয়ে গেছে। এখনো প্রতিটা রাতে আমার চোখে জল পড়ে শুধু তোর দেওয়া কষ্টের জন্য। কেন করলি আমার সাথে এমনটা? আমাকে কেন ঠকালি, যার জন্য আমাকে আজও কষ্ট পেতে হচ্ছে? নিধি আমি তোমাকে ঠকাইনি, তুমি নিজেই ভুল বুঝে কষ্ট পাচ্ছ। তুই আবার মিথ্যা বলছিস। তোর মতো নোংরা চরিত্রের মানুষদের আমি আমার অফিসে রাখি না। তোকে শুধু রেখেছি আমার মনের কষ্টের জ্বালা মেটানোর জন্য। তোকে কষ্ট দিলে আমার মনে শান্তি লাগে। নিধি এবার ছাড়ো, তোমার মনের জ্বালা তো এখন মিটে গেল, প্লিজ। আমি সহ্য করতে পারছি না, হাতে প্রচন্ড যন্ত্রণা করতেছে। না, এখনো মিটে নাই। যতদিন না তোকে উচিত শিক্ষা দিচ্ছি ততদিন আমার মন শান্ত হবে না। তোমার পায়ে পড়ি প্লিজ, এবার হাতটা ছাড়ো। এবার নিধি আমার হাতটা ছেড়ে দিল। আমি ছাড়া পাওয়ার সাথে সাথে নিধির ক্যাবিন থেকে বেসিংয়ে গিয়ে পানি ছেড়ে দিলাম হাতের উপর। অনেকক্ষণ হাতটা কাপের ভেতর থাকায় হাত পুড়ে সাথে সাথে হাতে ফুসকা পড়ে গেছে। পানি দেওয়ার পর নিধিকে কিছু না বলে হাত নাড়তে নাড়তে নিধির ক্যাবিন ত্যাগ করলাম। তারপর নিজের ডেস্কে এসে হাতে ফুঁক দিতে লাগলাম। এটা নীলা খেয়াল করলো। খেয়াল করা মাত্রই দৌড়ে আমার কাছে এসে বলল, কি হয়েছে তোমার হাতে হৃদয়? নীলা এসেছে এটা আমি খেয়াল করি নাই। যখন নীলার কথা শুনতে পেলাম তখন হাতটা তাড়াতাড়ি করে পেছনে লুকিয়ে ফেললাম। নীলার কথার উত্তর দিয়ে বললাম, কই না তো কিছু হয়নি, আমার আবার কি হবে, আমার হাতটা তো ঠিকই আছে। তাহলে হাতে এতক্ষণ ফু দিয়ে দিয়ে নাড়তেছো কেন? আরে এমনি হাত ঘেমে গেছে তো, তাই একটু ফু দিচ্ছি, কারণ এখন কলম হাতে নিলে লিখতে অসুবিধা হবে তাই। তা যদি হয় তাহলে তুমি হাতটা পেছনে লুকিয়ে ফেললে কেন? দেখি হাতটা সামনে নিয়ে আসো, আমি দেখবো। কই লুকাচ্ছি, আমার কিছু হয়নি, তুমি গিয়ে তোমার কাজ করো, ম্যাম দেখলে আবার সমস্যা হবে। আমি আগে তোমার হাত দেখবো তারপর যাব। তারপর নীলা আমার হাতটা জোর করে সামনে নিয়ে আসলো, আর আমার হাতে পোড়া অংশ দেখে নীলা অবাক হয়ে যায় আর আমার দিকে তাকায়। তখন আমি মাথা নিচু করে ফেলি। তখন নীলা আমাকে জিজ্ঞাসা করলো, হৃদয় তোমার হাতের এই অবস্থা হলো কি করে?
হাতটা তো অনেক পুড়ে গেছে। কে করলো কাজটা? কিন্তু ম্যাম এরকম করলো কেন? তুমি আবার কি করলে? ম্যাম তোমার হাতে এই অবস্থা করলো? কালকের ঘটনার জন্য। কি? কিন্তু কালকে তো সবার সামনে সেটার জন্য অপমান করলো, তাহলে আজকে আবার কেন এরকম করলো? জানি না। এখন বেশি কথা বলার সময় নাই, চলো তোমার হাতে ওষুধ লাগাতে হবে। আমি ঠিক আছে, কিছু করতে হবে না, তুমি এখন যাও, আমি বাসায় যাওয়ার সময় করে নিব। আর একটা কথা শুনতে চাই না, তোমাকে যা বলছি তাই করো। এখন আমার সাথে চলো, পরে হাতের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। নীলা, তুমি কেন আমার জন্য শুধু শুধু এত কষ্ট করছো? ম্যাম জানতে পারলে তোমার চাকরিটা চলে যাবে। আমি চাই না তোমার চাকরিটা হারাও। আমি এইটুকুই কষ্ট সহ্য করতে পারবো। চাকরি গেলে যাক, তুমি এখন চলো আমার সাথে। এটা বলে নীলা আমার হাত ধরে টানতে টানতে একটা রুমে নিয়ে গেল। তারপর ফার্স্ট এইড বক্স খুলে মলম নিয়ে আমার হাতে লাগিয়ে দিয়েছে। তখন হাতে অনেক যন্ত্রণা করছিল, তবুও সব মুখ বুঝে সহ্য করছিলাম। নীলা আমার হাতের মলম লাগাচ্ছে আর আমি চোখ বন্ধ করে আছি। যখন চোখ খুললাম তখন নীলার চোখে পানি দেখলাম, যেটা আমার কাছে খারাপ লাগলো। তাই নীলাকে বললাম, নীলা, তোমার চোখে জল কেন? নীলা কথাটা শোনা মাত্রই তাড়াতাড়ি করে চোখের পানি মুছে বলল, কই, আমার চোখে পানি আসবে কোত্থেকে? আমি স্পষ্ট দেখতে পেলাম তোমার চোখে পানি। কি হয়েছে বলো? আরে তুমি ভুল দেখছো, আসলে চোখে কি যেন পড়েছে, তাই পানি চলে আসলো। আমি জানি নীলা আমাকে ভালোবাসে, আর নিধি আমার এই অবস্থা করছে এটা দেখে নীলার কষ্ট লাগছে। তাই নীলার চোখে জল দেখতে পেলাম, কারণ কাউকে মন থেকে ভালোবাসলে তার কোনো কিছু হলে তখন নিজের ভিতর কষ্ট লাগে। নীলারও তেমন কষ্ট লাগতেছে। এই কয়দিনে মেয়েটা আমাকে অনেক ভালোবেসে ফেলেছে, একসাথে থাকতে থাকতে। এইসব আমি মনে মনে ভাবছি। ততক্ষণ নীলার কাজ শেষ। তারপর নীলাকে বললাম, একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। আমি জানি নীলা তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি চাইলেও তোমাকে গ্রহণ করতে পারবো না, কারণ নিধিকে আমি অনেক ভালোবাসি। তাই তো নিধির সব অত্যাচার মুখ বুজে সহ্য করতেছি, কারণ আমি নিধিকে এখনো বোঝাইতে চাই যে নিধিকে আমি ঠকাইনি। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। নিধি আজ পর্যন্ত এখনো আমার সাথে কথাই বলেনি। তাই তোমাকে বলেছি, আমার চিন্তা বাদ দিয়ে তুমি তোমার কাজে মন দাও, কারণ নিধি তোমাকে আমার সাথে কথা বললে সহ্য করতে পারে না। তোমার চাকরিটা দরকার, তাই তুমি আমার থেকে দূরে থাকিও। আমার কথা শুনে নীলা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি। তুমি অফিসে জয়েন করার কিছুদিন পর থেকে তোমার সাথে কথা বলতে বলতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। তাই তো ম্যাডামের শত বকা শোনার পরেও তোমার সাথে কথা বলি। কিন্তু ম্যাডাম তোমার সাথে যেরকম আচরণ করে সেটা দেখে আমার খারাপ লাগে। কিন্তু যেদিন জানতে পারলাম ম্যাডাম আর তোমার রিলেশন ছিল, আর তুমি এখনো ম্যাডামকে ভালোবাসো, সেদিন অনেক কষ্ট পাইছি। আর সেদিন মনকে বুঝালাম, প্রথম ভালোবাসায় কখনো ভোলা যায় না। আর আমি তোমাকে কখনো পাবো না, কারণ তোমার মনে এখনো নিধি ম্যাডামের জন্য ভালোবাসা রয়েছে। আর কতটা ভালোবাসলে একটা ভালোবাসার মানুষের দেওয়া আঘাত সহ্য করতে পারে, হয়তো এটাই সত্যিকারের ভালোবাসা। আমি চাই না তোমাকে আমার জীবনের সাথে জড়াতে। তোমার জীবনে আরো ভালো কেউ আসবে। আমার একটা কথা রাখবে? বন্ধু হিসেবে অনুরোধ করব, যদি কখনো বন্ধু মনে করো তাহলে কথাটা রাখবে। হ্যাঁ, তুমি যা অনুরোধ করবে তাই রাখবো। তুমি এই চাকরিটা ছেড়ে এখান থেকে চলে যাও। কেন? কারণ নিধি ম্যাডামের করা তোমার অত্যাচার আমি সহ্য করতে পারবো না, কারণ তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। তুমি এখান থেকে চলে গিয়ে অন্য জায়গায় চাকরি করো, আর তোমার সাথে আমার প্রতিদিন কথা হবে, দেখা হবে, এটা আমার অনুরোধ, প্লিজ। একসময় নিধিও আমাকে একই কথা বলতো, যে আমার কষ্ট সহ্য করতে পারে না, কিন্তু আজ নিধি নিজের হাতে কষ্ট দিয়ে শান্তিও আছে। জীবনে দ্বিতীয়বার কথাটা শুনলাম। আমি এটা ভাবছি এখান থেকে চলে যাব আর নিধিকে ভুলে যাব। হয়তো মন থেকে ভুলতে পারবো না, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। নিধির জন্য আর বসে থেকে লাভ নেই, কারণ নিধি আর কখনো আমাকে ভালোবাসবে না। নিধির সামনে না থাকলে নিধি খুশি থাকতে পারবে, এইসব ভাবতেছি। তারপর নীলাকে বললাম, হ্যাঁ কয়েকদিন পরে এসে রিজেন্ট লেটারটা দিয়ে চলে যাব। তুমি এটা মনে করিও না যে তোমাকে পাবো না বলে তোমাকে এখান থেকে চলে যেতে বলছি। তার একটাই কারণ, নিধি ম্যাডাম তোমাকে এভাবে অত্যাচার করে, সেটা আমার খারাপ লাগে, তাই বলছি তুমি এখান থেকে চলে যাও। দোয়া করি নিধি ম্যাম যেন তার ভুলটা বুঝতে পারে, আমি এটাই চাই। নীলা প্লিজ কান্না করিও না, তুমি যা বলবে তাই করবো, তবুও তুমি কষ্ট পেও না। হ্যাঁ, এখন তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি, এখন তুমি বাসায় যাও। আর যাওয়ার সময় ওষুধ কিনে নিও, না হলে আবার রাতের ব্যথার কারণে রাতের জ্বর চলে আসতে পারে। আচ্ছা, আমি সন্ধ্যা যাওয়ার সময় কিনে নেব। এখন চলো, কাজ করতে হবে, না হলে নিধি জানতে পারলে
আবার আমাকে আর তোমাকে একসাথে দেখলে ঝামেলা করতে পারে। না হৃদয়, তোমার এখন কাজ করতে হবে না, এই হাত নিয়ে কাজ করতে পারবে না। তুমি এখন বাসায় চলে যাও। আমি পারবো কাজ করতে, এক হাতে সমস্যা আছে, অন্য হাতে তো নেই। আর নিধিকে না বলে চলে যাওয়াটা কি ঠিক হবে? আমি বরং নিধিকে বলেই বাসায় চলে যাই। না, ম্যাডামকে বলতে হবে না, আমি বলবো। আর তুমি তো কয়েকদিন পরে চাকরিটা ছেড়ে দেবে, তাহলে এত ভয় পাচ্ছ কেন?